আমার হাতের মেহেদির কাজ দেখে ছেলে মুগ্ধ হয়ে গেল। বলল, মা, তোমার হাতের এই নকশা যেন আমার হৃদয়ে খোদাই হয়ে গেছে। আমি হেসে বললাম, এত তারিফ কেন? সে আমার মেহেদি লাগানো হাত দুটো ধরে বলল, কারণ এই হাত দুটো আমার সারা জীবনের সাথী হওয়ার স্বপ্ন দেখি। মা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমার সঙ্গিনী হও। মেহেদির গন্ধে ঘর মাতোয়ারা, আর আমার মন কেমন যেন অস্থির হয়ে উঠল। সে আরও বলল, এই মেহেদির রং যেমন গাঢ় হতে থাকে, তেমনি আমার ভালোবাসাও তোমার জন্য আরও গভীর হচ্ছে। তুমি না বললেও আমি জানি তোমার মনেও আমার জন্য কিছু একটা আছে। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম তার চোখে। সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, মা, আমি অপেক্ষায় আছি তোমার উত্তরের। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া চৌধুরী। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল চৌধুরী, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর নিশা। রিয়াজ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নিশা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি যে গল্প বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় ঘটনা। এমন কিছু যা আমি কখনো ভাবিনি যে আমার সাথে ঘটতে পারে। গতকাল সন্ধ্যার সময়ের কথা। আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ রিয়াজ এসে আমার পিছনে দাঁড়াল। মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? রিয়াজ আমার কাঁধে হাত রেখে বলল। আমি হেসে বললাম, হ্যাঁ জানি তো। তুই আমার ভালো ছেলে। না মা, আমি যেভাবে তোমাকে ভালোবাসি সেটা একটা ছেলে তার মায়ের জন্য যেটুকু ভালোবাসা থাকে সেটার চেয়ে অনেক বেশি। রিয়াজের কণ্ঠে অদ্ভুত এক ভাব। আমি তাকিয়ে দেখলাম তার চোখে এক অদ্ভুত চাহনি। আমার মনে হলো কিছু একটা অন্যরকম লাগছে। তুই কি বলতে চাস রিয়াজ? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। শুধু আমার মা হিসেবে নয়, আমার সবকিছু হিসেবে। রিয়াজ আমার হাত ধরে বলল। তার কথায় আমার বুকের ভিতর কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল। কিন্তু কেন জানি মনে হচ্ছিল এই কথাগুলো আমি আগেও কোথাও শুনেছি। রিয়াজ, তুই এসব কি বলছিস? আমি তাকে সরিয়ে দিতে চাইলাম। মা, আমি সত্যি কথাই বলছি। তোমার এই সুন্দর চোখ দুটো, তোমার এই নরম হাত, তোমার এই মায়াবী হাসি, সব কিছুই আমাকে পাগল করে দেয়। রিয়াজ আরও কাছে এসে বলল। আমার মন অস্থির হয়ে উঠল। এমন কিছু যা আমি কখনো আশা করিনি। কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হল, এই কথাগুলো শুনে আমার মনে কেন যেন একটা পরিচিত অনুভূতি জাগল। তুমি জানো মা, রাতে ঘুমের মধ্যে আমি তোমার স্বপ্ন দেখি। এমন স্বপ্ন যা একটা ছেলে তার মায়ের জন্য দেখা উচিত নয়। রিয়াজের কণ্ঠ কাঁপছিল। রিয়াজ, তুই এসব কি বলছিস? এগুলো ঠিক কথা নয়। আমি তাকে থামানোর চেষ্টা করলাম। কিন্তু রিয়াজ থামল না। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারি না। তোমার সাথে থাকলে আমার শরীরে অদ্ভুত এক অনুভূতি হয়। হঠাৎ আমার মনে পড়ে গেল, গত সপ্তাহে আমার বোন রুবি আমাকে একটা বই দিয়েছিল। বইটার নাম ছিল হারানো স্মৃতির রহস্য। সেই বইতে এরকম একটা গল্প ছিল যেখানে একটা পরিবারে এরকম কিছু ঘটেছিল। রিয়াজ, তুই কি সম্প্রতি কোনো বই পড়েছিস? বা কোনো সিনেমা দেখেছিস? আমি জিজ্ঞেস করলাম। কেন মা, কেন এই প্রশ্ন? রিয়াজ অবাক হয়ে বলল। কারণ তোর এই কথাগুলো শুনে মনে হচ্ছে তুই কোথাও এগুলো দেখেছিস বা পড়েছিস। রিয়াজ একটু ভেবে বলল, হ্যাঁ মা, গত সপ্তাহে আমি একটা বই পড়েছিলাম। বইটার নাম হারানো স্মৃতির রহস্য। আমার তো মাথা ঘুরে গেল। সেই বইটা তুই কোথায় পেলি? রুবি আন্টি দিয়েছিলেন। বলেছিলেন এটা একটা খুব ইন্টারেস্টিং বই। এবার আমি বুঝতে পারলাম পুরো ব্যাপারটা। রুবি আমাদের সাথে একটা মজার খেলা খেলছে। সে জানে যে আমি আর রিয়াজ দুজনেই বই পড়তে ভালোবাসি। তাই সে আমাদের দুজনকেই একই বই দিয়েছে যাতে আমরা একই গল্প পড়ি আর তারপর সেই গল্পের প্রভাবে পড়ি। রিয়াজ, তুই কি পুরো বইটা পড়েছিস? আমি জিজ্ঞেস করলাম। না মা, শুধু প্রথম কয়েক পাতা পড়েছি। কেন? কারণ আমিও সেই বইটা পড়েছি। আর তুই এখন যা বলছিস সেটা হুবহু সেই বইয়ের গল্পের মতো। রিয়াজের মুখ লাল হয়ে গেল। ওহ গড! মা, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এগুলো আমার নিজের কথা। আমি হেসে বললাম, এটাই হলো বইয়ের জাদু।
কখনো কখনো আমরা বইয়ের চরিত্রের সাথে এতটাই মিশে যাই যে নিজেদের আলাদা পরিচয় ভুলে যাই। তাহলে মা, আমি আসলে তোমার প্রতি এসব অনুভব করছি না। রিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেল। না রিয়াজ, তুই শুধু বইয়ের প্রভাবে পড়েছিস। এটা অনেকের সাথেই হয়। হঠাৎ আমাদের কথোপকথন শুনে নিশা রান্নাঘরে এসে উপস্থিত হল। মা ভাই, তোমরা কি নিয়ে কথা বলছ? নিশা জিজ্ঞেস করল। কিছু না রে, আমরা একটা বইয়ের গল্প নিয়ে আলোচনা করছিলাম। আমি বললাম। কোনো বইয়ের গল্প? নিশা আগ্রহী হয়ে জিজ্ঞেস করল। হারানো স্মৃতির রহস্য নামের একটা বই। রিয়াজ বলল। ওহ, সেই বইটা। রুবি আন্টি আমাকেও দিয়েছিলেন। কিন্তু আমি এখনও পড়া শুরু করিনি। নিশা বলল। আমি বুঝতে পারলাম রুবি আমাদের পুরো পরিবারকেই এই বইটা দিয়েছে। নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। নিশা, তুই এখনই সেই বইটা আমার কাছে নিয়ে আয় গিয়ে, আমি বললাম। নিশা দৌড়ে গিয়ে বইটা নিয়ে এলো। আমি বইটা খুলে দেখি সেখানে একটা চিঠি রাখা আছে। চিঠিতে লেখা, প্রিয় মায়া, রিয়াজ আর নিশা, আমি জানি তোমরা এই চিঠি পড়ছ। এই বইটা আমি তোমাদের সবাইকে একটা বিশেষ উদ্দেশ্যে দিয়েছি। আসলে এই বইটা আমার লেখা। আমি একজন লেখক হতে চাই, আর তোমাদের প্রতিক্রিয়া দেখে বুঝতে চেয়েছি আমার লেখা কেমন। তোমরা যদি এই চিঠি পড়ো তাহলে বুঝব যে আমার লেখা সফল হয়েছে। কারণ তোমরা বইয়ের চরিত্রের সাথে এতটাই মিশে গেছ যে সেগুলোকে নিজেদের অনুভূতি মনে করেছ। ভালোবাসা, তোমাদের রুবি গি। আমরা তিনজনেই হেসে উঠলাম। রুবি সত্যিই আমাদের সাথে একটা দারুণ মজার খেলা খেলেছে। তাহলে মা, পুরো ব্যাপারটাই ছিল রুবি আন্টির একটা এক্সপেরিমেন্ট? রিয়াজ বলল। হ্যাঁ, আর আমি বলব এটা বেশ সফল এক্সপেরিমেন্ট। আমি বললাম। কিন্তু এখানেই শেষ নয়। চিঠির নিচে আরেকটা লাইন লেখা ছিল, যদি তোমরা আসলেই আমার এই এক্সপেরিমেন্টে অংশ নিয়ে থাকো তাহলে আমার বাড়িতে চলে এসো। আমার কাছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে গি। চলো মা, আমরা রুবি আন্টির বাড়িতে যাই। নিশা উৎসাহিত হয়ে বলল। আমরা তিনজনে মিলে রুবির বাড়ির দিকে রওনা দিলাম। পথে যেতে যেতে আমি ভাবছিলাম, রুবি আর কি সারপ্রাইজ রেখেছে আমাদের জন্য। রুবির বাড়িতে পৌঁছে দেখি সেখানে আরও কয়েকজন মানুষ আছে। তাদের মধ্যে আমি চিনতে পারলাম আমাদের পাড়ার কয়েকটা পরিবারকে। রুবি আমাদের দেখে হেসে বলল, ওয়েলকাম টু মাই লিটারারি এক্সপেরিমেন্ট। রুবি, এসব কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আসলে মায়া, আমি একটা বই লিখছি যেটার নাম মনের খেলা। এই বইতে আমি দেখাতে চাই কিভাবে একটা গল্প মানুষের মন আর আচরণকে প্রভাবিত করতে পারে। রুবি ব্যাখ্যা করল। আর আমরা সবাই তোর গিনিপিগ? রিয়াজ হেসে বলল। ঠিক তাই। আমি দেখতে চেয়েছি কিভাবে বিভিন্ন বয়সের মানুষ একই গল্প পড়ে বিভিন্নভাবে প্রভাবিত হয়। রুবি বলল। এই সময় রুবির বাড়ির দরজায় আরও কয়েকজন এসে উপস্থিত হল। আমি দেখলাম তাদের মধ্যে কয়েকজন স্থানীয় পত্রিকার সাংবাদিক আছে। রুবি, এরা কারা? আমি জিজ্ঞেস করলাম। এরা স্থানীয় পত্রিকার সাংবাদিক। আমার এই এক্সপেরিমেন্ট নিয়ে তারা একটা রিপোর্ট করবে। রুবি বলল। একজন সাংবাদিক এগিয়ে এসে বলল, আমি সুমন রহমান, দৈনিক আলোর পথ পত্রিকা থেকে। আপনাদের এই অভিজ্ঞতা নিয়ে আমরা একটা ফিচার করতে চাই। আমি বুঝতে পারলাম যে রুবির এই এক্সপেরিমেন্ট আসলে অনেক বড় একটা বিষয়। শুধু আমাদের পরিবার নয়, পুরো এলাকার অনেক পরিবারই এর সাথে জড়িত। রুবি, তুই তো দেখছি একটা বিশাল প্রজেক্ট হাতে নিয়েছিস। আমি বললাম। হ্যাঁ মায়া, আমি চাই এই এক্সপেরিমেন্টের মাধ্যমে মানুষকে বোঝাতে যে কিভাবে মিডিয়া আর বই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। রুবি বলল। সুমন সাহেব আমাদের কাছে এসে বললেন, আপনারা কি আমাদের সাথে এই বিষয়ে কথা বলবেন? আমি রাজি হয়ে গেলাম। কারণ এটা সত্যিই একটা ইন্টারেস্টিং বিষয়। ইন্টারভিউর সময় সুমন সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করেন যে বই পড়ে মানুষের আচরণ পরিবর্তন হতে পারে? অবশ্যই। আমি নিজেই এর উদাহরণ। রুবির লেখা বই পড়ে আমি এমন কিছু অনুভব করেছি যা আমার স্বাভাবিক চিন্তাধারার বাইরে। আমি জবাব দিলাম। রিয়াজও যোগ করল, আমিও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। বইয়ের চরিত্রের সাথে এতটাই মিশে গিয়েছিলাম যে নিজের আর বইয়ের চরিত্রের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। নিশাও বলল, আমি যদিও বইটা পড়িনি, কিন্তু মা আর ভাইয়ের আচরণ দেখে বুঝতে পারছি যে বই কতটা শক্তিশালী একটা মাধ্যম। ইন্টারভিউ শেষে সুমন সাহেব বললেন, এটা সত্যিই একটা অনন্য এক্সপেরিমেন্ট। আমি নিশ্চিত যে আমাদের পাঠকরা এটা নিয়ে অনেক আগ্রহী হবে। রুবি আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলল, তোমাদের সহযোগিতা ছাড়া এই এক্সপেরিমেন্ট সম্ভব হতো না। বাড়ি ফেরার পথে আমি ভাবছিলাম, আজকের এই ঘটনা আমাকে কত কিছু শিখিয়েছে।
বই শুধু বিনোদনের জন্য নয়, এটা আমাদের মানসিকতা আর আচরণকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। বাড়িতে পৌঁছে রাহুল জিজ্ঞেস করল, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমি পুরো ঘটনা তাকে বললাম। রাহুল হেসে বলল, রুবি সত্যিই একটা ক্রিয়েটিভ কাজ করেছে গি। রাতে খাওয়ার টেবিলে আমরা সবাই আজকের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। রিয়াজ বলল, আমি আজ বুঝতে পারলাম যে আমাদের মন কতটা সংবেদনশীল। একটা গল্প পড়েই আমি ভেবেছিলাম যে সেটা আমার নিজের অনুভূতি গু। নিশা বলল, আমি এখন থেকে যে কোনো বই পড়ার আগে ভেবে নিব যে এটা আমার মনে কী প্রভাব ফেলতে পারে গু। রাহুল বলল, এটাই হলো শিক্ষার আসল উদ্দেশ্য। আমরা যা পড়ি, দেখি বা শুনি সেগুলো আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে গি। পরের দিন সকালে পত্রিকায় আমাদের ইন্টারভিউ ছাপা হয়েছিল। শিরোনাম ছিল, গি বই পড়ে মানুষের আচরণ পরিবর্তন, এক অনন্য এক্সপেরিমেন্ট। অনেক মানুষ আমাদের ফোন করে এই বিষয়ে জানতে চেয়েছিল। কেউ কেউ বলেছিল যে তারাও এরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। একজন বয়স্ক ভদ্রলোক ফোন করে বললেন, আমি একবার একটা থ্রিলার উপন্যাস পড়ে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে রাতে ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল উপন্যাসের খলনায়ক আমার ঘরেই লুকিয়ে আছে গি। একজন তরুণী বললেন, আমি একটা রোমান্টিক উপন্যাস পড়ে এতটাই প্রভাবিত হয়েছিলাম যে আমার প্রেমিকের সাথে ঝগড়া করে বসেছিলাম। কারণ সে উপন্যাসের নায়কের মতো রোমান্টিক নয় গে। এইসব কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমাদের অভিজ্ঞতা আসলে খুবই সাধারণ। অনেক মানুষই বই পড়ে এরকম প্রভাবিত হয়। রুবি আমাকে ফোন করে বলল, মায়া, তোর কল্যাণে আমার এক্সপেরিমেন্ট অনেক সফল হয়েছে। আমি এখন এই নিয়ে একটা পূর্ণাঙ্গ বই লিখব গো। সেটা দারুণ হবে। তবে এবার আমাদের আগে জানিয়ে রেখো যে এটা একটা এক্সপেরিমেন্ট। আমি হেসে বললাম, হ্যাঁ, সেটা আমি মাথায় রাখব। রুবিও হেসে জবাব দিল। কয়েকদিন পর রুবি আবার আমাদের বাড়িতে এলো। এইবার তার সাথে ছিল একজন প্রকাশক। মায়া, আমি তোদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই মিস করিম সাহেবের সাথে। উনি একটা বিখ্যাত প্রকাশনার মালিক। রুবি বলল। করিম সাহেব বললেন, আমি রুবির এই এক্সপেরিমেন্ট নিয়ে অনেক আগ্রহী। আমি চাই এই বিষয় নিয়ে একটা বই প্রকাশ করতে গু। সেটা তো দারুণ খবর। আমি বললাম, হ্যাঁ, কিন্তু সেই বইয়ে আমি তোমাদের সবার অভিজ্ঞতা বিস্তারিত লিখতে চাই। তোমরা কি রাজি আছো? রুবি জিজ্ঞেস করল। রিয়াজ বলল, আমার কোনো আপত্তি নেই। এটা অন্যদের জন্য শিক্ষামূলক হবে গি। নিশাও রাজি হয়ে গেল। আমিও বললাম, ঠিক আছে, আমরা সহযোগিতা করব। পরের কয়েক সপ্তাহ রুবি আমাদের সাথে নিয়মিত কথা বলে আমাদের অভিজ্ঞতার বিস্তারিত তথ্য সংগ্রহ করল। একদিন রুবি আমাকে বলল, মায়া, আমি একটা আশ্চর্যজনক তথ্য পেয়েছি। কি তথ্য? আমি জিজ্ঞেস করলাম। আমি যতগুলো পরিবারে এই এক্সপেরিমেন্ট করেছি, তাদের মধ্যে প্রায় 90% পরিবারেই একই ধরনের প্রতিক্রিয়া হয়েছে। মানে বইয়ের চরিত্রের সাথে মিশে যাওয়ার প্রবণতা। রুবি বলল। এর মানে কি? আমি জিজ্ঞেস করলাম। এর মানে হলো মানুষের মন বইয়ের প্রভাবে খুব সহজেই পরিবর্তিত হয়ে যেতে পারে। এটা একটা সার্বজনীন বিষয়। রুবি ব্যাখ্যা করল। এই তথ্য জানার পর আমি আরও গভীরভাবে ভাবতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম যে আমাদের চারপাশে যত মিডিয়া আছে, টিভি, সিনেমা, বই, ইন্টারনেট, সবগুলোই আমাদের মানসিকতাকে প্রভাবিত করছে। একদিন সন্ধ্যায় আমি রিয়াজকে বললাম, তুই কি মনে করিস আমরা কি সবসময় এইসব প্রভাবের অধীনে থাকি? রিয়াজ ভেবে বলল, হয়তো মা। কিন্তু এখন আমি আগের চেয়ে বেশি সচেতন। যখনই কোনো কিছু পড়ি বা দেখি, তখন নিজেকে প্রশ্ন করি যে এটা আমার উপর কী প্রভাব ফেলছে গু। নিশাও বলল, আমিও এখন বই পড়ার সময় মনে রাখি যে এটা শুধু একটা গল্প, আমার জীবন নয় গু। রাহুল বলল, এটাই হলো শিক্ষা। আমরা প্রভাবিত হব, কিন্তু সেই প্রভাব সম্পর্কে সচেতন থাকব গু। কয়েক মাস পর রুবির বই বের হল। বইয়ের নাম ছিল ঘি মনের খেলা, বই কিভাবে আমাদের পরিবর্তন করে কি। বইটি প্রচুর জনপ্রিয়তা পেল। একদিন রুবি খুশি হয়ে আমাদের বাড়িতে এলো। মায়া, আমাদের বই এখন বেস্ট সেলার। সেটা দারুণ খবর, আমি খুশি হয়ে বললাম। আর আরও ভালো খবর হলো, অনেক স্কুল কলেজ এই বইটাকে তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চায়। রুবি বলল। রিয়াজ বলল, তাহলে আমাদের অভিজ্ঞতা অন্যদের কাজে আসবে গু। হ্যাঁ, আর সেটাই আমাদের এই পুরো প্রচেষ্টার মূল উদ্দেশ্য ছিল। রুবি বলল। 1 বছর পর আমরা জানতে পারলাম যে রুবির বই আন্তর্জাতিক পর্যায়েও অনুবাদ হচ্ছে। অনেক দেশের মানুষ এই বিষয়ে আগ্রহী হয়েছে। একদিন একজন বিদেশি সাংবাদিক আমাদের সাথে স্কাইপের মাধ্যমে কথা বললেন। তিনি জানতে চাইলেন যে এই অভিজ্ঞতা আমাদের পারিবারিক জীবনে কী প্রভাব ফেলেছে।
আমি বললাম, এই অভিজ্ঞতার পর আমাদের পরিবারের যোগাযোগ আরও ভালো হয়েছে। আমরা এখন একসাথে বেশি সময় কাটাই এবং যে কোনো বিষয় নিয়ে খোলাখুলি কথা বলি। রিয়াজ বলল, আমি এখন যে কোনো কিছু পড়ার বা দেখার পর পরিবারের সাথে সেটা নিয়ে আলোচনা করি। এতে করে ভুল ধারণার বশীভূত হওয়ার সম্ভাবনা কমে যায়। নিশা বলল, আমার বন্ধুরাও এই বইটা পড়েছে। তারা বলে যে এখন তারা টিভি সিরিয়াল দেখার সময়ও ভাবে যে এটা তাদের উপর কী প্রভাব ফেলছে। বিদেশি সাংবাদিক বললেন, আপনাদের এই অভিজ্ঞতা বিশ্বের অনেক মানুষের জন্য অনুপ্রেরণামূলক। এর কয়েকদিন পর আমরা জানতে পারলাম যে একটা আন্তর্জাতিক গবেষণা সংস্থা রুবির এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে আরও বিস্তৃত গবেষণা করতে চায়। রুবি আমাদের বলল, তারা বিভিন্ন দেশে এই ধরনের এক্সপেরিমেন্ট করে দেখতে চায় যে সাংস্কৃতিক পার্থক্য সত্ত্বেও মানুষের মানসিকতায় একই ধরনের প্রভাব পড়ে কিনা। আমি বললাম, এটা তো খুবই ইন্টারেস্টিং হবে। রুবি বলল, হ্যাঁ, আর তারা চায় যে আমরাও এই আন্তর্জাতিক গবেষণার অংশ হই, আমাদের অভিজ্ঞতা শেয়ার করি। আমরা সবাই রাজি হয়ে গেলাম। পরের কয়েক মাস আমরা বিভিন্ন দেশের গবেষকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছি। আশ্চর্যজনক ব্যাপার হল, জাপান, জার্মানি, ব্রাজিল, নাইজেরিয়া সব দেশেই একই ধরনের ফলাফল পাওয়া গেছে। মানুষ যে ভাষাতেই বই পড়ুক, যে সংস্কৃতিতেই বড় হোক, বইয়ের প্রভাব সবার উপর একইভাবে পড়ে। একদিন রিয়াজ আমাকে বলল, মা, আমি একটা ব্যাপার খেয়াল করেছি। কি? আমি জিজ্ঞেস করলাম। এই পুরো অভিজ্ঞতার পর আমি বই পড়তে আরও বেশি ভালোবাসি। কিন্তু এখন আমি আরও সচেতনভাবে পড়ি। রিয়াজ বলল। নিশাও বলল, আমিও। আমি এখন জানি যে প্রতিটা বই আমাকে কিছু না কিছু শেখায়, কিন্তু আমি সেই শিক্ষাকে নিজের মতো করে নিই। রাহুল বলল, এটাই হলো সঠিক দৃষ্টিভঙ্গি। আমরা সবকিছু থেকে শিখব, কিন্তু আমাদের নিজস্ব বিচার বুদ্ধি বজায় রাখব। 2 বছর পর রুবি আমাদের জানাল যে তার গবেষণার উপর ভিত্তি করে একটা ডকুমেন্টারি তৈরি হতে যাচ্ছে। সেই ডকুমেন্টারিতে আমাদের পরিবারের গল্প থাকবে। নিশা উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ, তোমাদের পরিবারের অভিজ্ঞতা এই ডকুমেন্টারির মূল অংশ? রুবি বলল। ডকুমেন্টারি তৈরির জন্য একটা ফিল্ম ক্রু আমাদের বাড়িতে এলো। তারা আমাদের সাথে বিস্তারিত ইন্টারভিউ নিল। ডিরেক্টর সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করেন এই অভিজ্ঞতা আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে? আমি বললাম, এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আমাদের মন কতটা শক্তিশালী এবং একই সাথে কতটা সংবেদনশীল। আমি এখন জানি যে আমি যা পড়ি, দেখি বা শুনি সেটা আমার চিন্তাভাবনাকে প্রভাবিত করে। তাই আমি এখন আরও সচেতনভাবে এই সব কিছু বেছে নিই। ডকুমেন্টারিটি যখন প্রথম প্রদর্শিত হল, তখন আমরা সবাই একসাথে বসে দেখলাম। নিজেদের টিভিতে দেখে অনেক অদ্ভুত লাগছিল। ডকুমেন্টারি দেখে নিশা বলল, আমাদের গল্প এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। রিয়াজ বলল, আমার মনে হচ্ছে আমরা অনেক মানুষকে সাহায্য করতে পেরেছি। আমি বললাম, হ্যাঁ, এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। ডকুমেন্টারি প্রচারের পর আমরা দেশবিদেশের অনেক মানুষের কাছ থেকে চিঠি পেতে শুরু করলাম। অনেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেছে। একজন আমেরিকান মহিলা লিখেছেন যে তিনি একটা হরর উপন্যাস পড়ে এতটাই ভয় পেয়েছিলেন যে মাসখানেক বাড়ি থেকে বেরোতে পারেননি। একজন জাপানি তরুণ লিখেছে যে সে একটা সাইফাই উপন্যাস পড়ে এতটাই প্রভাবিত হয়েছিল যে সে নিজেকে সেই গল্পের নায়ক মনে করতে শুরু করেছিল। এইসব চিঠি পড়ে আমি বুঝতে পারলাম যে আমাদের অভিজ্ঞতা একেবারেই অস্বাভাবিক কিছু নয়, বরং এটা একটা সার্বজনীন মানবিক বৈশিষ্ট্য। আজ 3 বছর পর যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় এটা আমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ ছিল। এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা নিজেদের আর পরস্পরকে আরও ভালোভাবে জানতে পেরেছি। রুবি এখনও তার গবেষণা চালিয়ে যাচ্ছে। সে বিভিন্ন ধরনের বই নিয়ে এক্সপেরিমেন্ট করছে। সে দেখতে চায় যে কোন ধরনের বই মানুষের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। রিয়াজ এখন সাহিত্যে অনার্স পড়ছে। সে বলে যে আমাদের এই অভিজ্ঞতাই তাকে সাহিত্য পড়তে অনুপ্রাণিত করেছে। সে চায় বই কিভাবে মানুষের মানসিকতাকে প্রভাবিত করে সেই বিষয় নিয়ে গভীর গবেষণা করতে। নিশা এখন প্রায়ই আমাদের পাড়ার ছোট বাচ্চাদের নিয়ে বই পড়ার অনুষ্ঠান করে। সে তাদের শেখায় কিভাবে বই পড়তে হয়, কিভাবে বইয়ের গল্প আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে হয়। আর আমি এখনও বই পড়ি, কিন্তু এখন আরও সচেতনভাবে। প্রতিটা বই পড়ার পর আমি নিজেকে প্রশ্ন করি, এই বইটা আমার কি শিখিয়েছে? আমার চিন্তাভাবনায় কি প্রভাব ফেলেছে? কয়েকদিন আগে আমি একটা নতুন বই কিনেছি। বইটার নাম মনের শক্তি। এই বইটা পড়তে শুরু করার আগে আমি রিয়াজ আর নিশাকে বললাম, আমি এই বইটা পড়ব।
তোমরা খেয়াল রেখো আমার আচরণে কোনো পরিবর্তন আসে কিনা গিয়ে। তারা দুজনেই হেসে রাজি হয়ে গেল। এটাই এখন আমাদের পারিবারিক নিয়ম। যে কেউ নতুন কোনো বই পড়লে বাকিরা তার আচরণ পর্যবেক্ষণ করে। এই ছিল আমাদের রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প। একটা সাধারণ বই পড়া থেকে শুরু হয়ে আমাদের জীবনে এনে দিয়েছে অভূতপূর্ব অভিজ্ঞতা। আমরা শিখেছি যে বই শুধু কাগজের পাতায় লেখা কিছু শব্দ নয়, এটা আমাদের মন আর হৃদয়কে স্পর্শ করার একটা জাদুকরী মাধ্যম। কিন্তু সেই জাদুর ভালোমন্দ বোঝার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যেই রয়েছে।